দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া তারেক রহমানের আলিঙ্গনে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হওয়া বিশেষ বিমানটি লন্ডনে পৌঁছায় স্থানীয় সময় বুধবার সকাল ৯টা নাগাদ। এ সময় খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন দলের উচ্ছ্বসিত নেতাকর্মীরা। লন্ডন থেকে প্রতিনিধি হেফাজুল করিম রাকিবের তথ্য প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ ৭ বছর পর মা ছেলের মুখোমুখি সাক্ষাৎ, তাই আবেগ মানেনি কোনো আনুষ্ঠানিকতা কিংবা নিয়মের বাধা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমান। ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লাউঞ্জে কিছু সময় অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন রওনা হন হাসপাতালের পথে। মা খালেদা জিয়াকে নিজে ড্রাইভ করে নিয়ে যান বড় ছেলে তারেক রহমান, সাথে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমানও। খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে সমাগম ছিল বিএনপি নেতাকর্মীদের। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন মাঝরাত থেকেই। ঈদের চাঁদ উঠেছে, যেরকম ঈদের চাঁদের উঠলে যে মানুষজন যেভাবে খুবই খুশির মধ্যে থাকে, চাঁদ রাত যেরকম গতকালকে রাত্রে ছিল আমাদের জন্য এরকম। এখন নেতাকর্মীরা এত ঠান্ডার মধ্যে এখানে আসছে শুধু নেত্রীকে একবার দেখার জন্য। আমরা খুবই আনন্দিত বেগম খালেদা জিয়া এখানে আসছেন এবং উন্নত চিকিৎসার জন্য আমরা সবাইকে বলবো এবং যুক্তরাজ্য প্রবাসী হিসেবে দেশের মানুষকে সবাইকে অনুরোধ করব আপনারা দোয়া করবেন। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে যখন তিনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হয়েছে লন্ডন ক্লিনিকে। আলোচিত এই হাসপাতালেই চিকিৎসা নেবেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া। বৈঠকের পর ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহজ পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সাথে সাক্ষাৎকালে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে এসে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ইআইবি। আশ্বাস দিয়েছেন তাদের ব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন, যা আগামী জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার যেন সত্যিকারের স্থানীয় এবং একটি কার্যকর সরকার হয় তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একযোগে প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা ও তার পরিবারের রাজুক থেকে প্লট গ্রহণে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক, জানিয়েছে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। যে কোনো সময় হতে পারে মামলা। 2022 সালে এক সারিতে 60 কাঠার ওই প্লট বরাদ্দ নেন তারা, যার মোট মূল্য হিসেবে মাত্র 1,80,00,000 টাকা পরিশোধ করেছিলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বললাম, দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2022 সালের 31 অগাস্ট থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের 10 কাঠার এই প্লটটি তার।
শেখ হাসিনা পরিবারের আরও 5 জনকেও একই জায়গা বরাদ্দ দেওয়া হয়, একই পরিমাণ প্লট। 3 লাখ টাকা কাঠা দরে 10 কাঠা প্লট সবগুলো। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের নামেও একই পরিমাণ সম্পত্তি। একই তারিখে ভাই বোনকে প্লট বরাদ্দ দেয় রাজউক। শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক ওই প্লটটি বরাদ্দ পান একই বছরের 12 অক্টোবর। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পরিচয়ে আরও 2টি প্লট বরাদ্দ দেওয়া হয় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। প্লট নিয়েছেন মেয়ে আজমিনা সিদ্দিকও। এক সারিতে 6টি প্লট। পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র 30 লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য 1 কোটি 80 লাখ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এসব অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। মহাপরিচালক জানান, অনুসন্ধানের অগ্রগতির কথা। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে শীঘ্রই আমরা আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারব। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এছাড়াও শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বিমানবন্দরের 3rd টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দুদকের অনুসন্ধানে। শীঘ্রই শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। এ ঘটনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, তখন তার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতেই সম্প্রতি তার অবস্থানের মেয়াদ বাড়ানো হয়। কোন ভাষা এবং সাহিত্যে ভারত সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে নেয়নি বাংলাদেশের মানুষ। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনার রোশানলে পড়েন খালেদা জিয়া। ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM কাদির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন গামাইতলা গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম। আরও বলেন, বাংলাদেশি সুপারি নিয়ে ওই এলাকায় গেলে বিএসএফ এর টহল দল গুলি ছোড়ে। সময়ে গুলিবিদ্ধ হয় সাইদুল। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হেডকোয়ার্টারের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে এমনটা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, বুধবার দুপুরে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেয় 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আর ভারতের হয়ে আলোচনায় বসেন 118 বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডেন্ট সুরাজ সিং। বৈঠকে বিজিবি জানিয়েছে, সমঝোতা ছাড়া নোম্যান্স ল্যান্ডে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। পরে এ বিষয়ে হেডকোয়ার্টারের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ এবং দুই বাহিনী জয়েন্ট রেকর্ড ডিসকাশন JRD অনুযায়ী কাজ করতে সম্মত হয়েছে। তাই সীমান্তে মোতায়েন করা দুই দেশের অতিরিক্ত সদস্য সরিয়ে নিয়েছে বিএসএফ ও বিজিবি। এর আগে 6 জানুয়ারি থেকে বিএসএফ সদস্যরা শূন্য রেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
সরকারি কর্ম কমিশন পিএসসিতে নাশকতা করতে গিয়ে আটক যুবক আলামিনের নামে মামলা হয়েছে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 6 জানুয়ারি দুপুরের দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতর একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কভারে আটকানো বিদ্যুতের তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করে। বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিরাপত্তা কর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি তাকে আটক করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তি সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটনার উদ্দেশ্যেই আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছিল। পরে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানালে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। শেরেবাংলা নগর থানায় তার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়েছে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বা বিভিন্ন অভিযোগের যে কাজগুলো উপর যে ভিত্তি করে যে কাজগুলো করা হচ্ছে, তো আমাদের আশঙ্কা হচ্ছে এখানে একটা নাশকতারই চেষ্টা করা হয়েছে হয়তোবা। সেই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না এবং এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে তৎকালীন বিডিআরের কারাবন্দী সদস্যদের স্বজনরা। পরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। এ সময় তারা কারাবন্দী বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। বৃহস্পতিবার রায় তাদের পক্ষে না আসলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয় জমায়েতের পক্ষ থেকে। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক বিডিআর এবং তাদের পরিবারের সদস্যদের গণজমায়েত। 2009 সালে ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবি জানান তারা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা জেলে আছে দীর্ঘদিন ধরে, তারা অনেক কষ্টে আছে, নিরপরাধ বিডিআর সবার মুক্তি চাই এবং আমাদের সবারই চাকরি পূর্ণ বহাল চাই। আমি আমার পুনরায় সেই বিডিআরের সম্মান ফিরে পেতে চাই। যে বিডিআররা দেশের সীমান্ত রক্ষা করে দেশের সাথে চাকরি বাকরি করে তার সন্তান পরিবার পরিজনকে দেখবে, উল্টো পরিবার পরিজনদের তাদের দেখাশোনা করতে হয় কেন? সঠিক কারণ উদ্ঘাটন করে বিচার করতে হবে এবং মৃত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে। দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাত্রা শুরু করেন তারা। তবে পুলিশের বাধার মুখে শাহবাগ মোড়েই আটকে যায় মিছিল। সেখানে শুরু হয় অবস্থান কর্মসূচি। সেখান থেকে ছাত্র এবং সাবেক বিডিআর সদস্যদের 9 জনের একটি দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। লিখিত 9 জন সদস্য আমরা পাঠিয়েছি এখান থেকে। তারা তাদের ন্যায্য অধিকার প্রধান উপদেষ্টার মহোদয়ের কাছ থেকে বুঝে নিয়ে আসবে। উনি যদি ওখান থেকে যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে বুঝিয়ে দেয়, ইনশাল্লাহ আমরা রোড ছেড়ে দেব। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিনিধি দল ফিরে এলে শাহবাগ মোড়েই ঘোষিত হয় পরবর্তী কর্মসূচি। কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে। যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না পাই, আমরা শাহবাগ ব্লকেট করব। সন্ধ্যায় শাহবাগ মোড় ছেড়ে দেন তারা। 9 জানুয়ারি বিস্ফোরক মামলার শুনানি পর্যন্ত অপেক্ষা করা হবে শহীদ মিনার চত্বরে। পরে রাতে শহীদ মিনার চত্বর থেকে আসে 1 দফার ঘোষণা। আগামীকাল আমাদের একটি ব্লকেট কর্মসূচি আছে। যদি ওই ব্লকেট কর্মসূচিতে ভালো কোনো রেজাল্ট না আসে, তাহলে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা করছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের ধলাই নদীর জলমাহাল দখল নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে শতাধিক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলার সজন গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানিয়েছেন, ধলাই নদীর 3 নম্বর অংশের জলমহালের দখলের ছিলেন বিএনপির নেতা লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন।
সন্ধ্যায় রূপনের লোকজন মাছ ধরতে গেলে বাধা দেয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়া। এতে এই দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। হাওর পারে ঘণ্টা চারেকের মতো চলে সংঘর্ষ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আধিপত্য বিস্তারের জেরে বাগেরহাটে বিএনপির দু গ্রুপের মধ্যে পাল্টা হামলা হয়েছে। বসতঘরে দেওয়া হয়েছে আগুন। আহত হয়েছে অন্তত 25 জন। বুধবার বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে 5 আগস্টের পর থেকেই সাবেক ইউপি মেম্বার বিএনপি নেতা রুহুল আমিনের সাথে বিরোধ দেখা দেয় বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমানের। ভবিষ্যৎ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ নিয়ে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। আহত হয় অন্তত 25 জন। পরে মুস্তাফিজুরের লোকজন রুহুল মেম্বার ও তার ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সভাপতি সদস্য যে গঠন হচ্ছে, এই গঠনটা নিয়ে হচ্ছে মূলত গ্যাঞ্জামটা সৃষ্টি হয়েছে। বিএনপি করা থেকে তার দলের যার কারণে এই জের নিয়ে আমাদেরকে এই 500-700 লোক আমাদেরকে আহত করার জন্য, মারধর করার জন্য, ইট পাইকের আগুন দিয়ে আমাদের খুব অত্যাচার করে। এদিকে বরিশালে বিএনপির 2 নেতার বাসায় হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার রাতে নগরীর বর্মন রোডে অবস্থিত মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেনের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ভবনের জানালার গ্লাস ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর 20 থেকে 25টি মোটরসাইকেলে কাউনিয়া প্রধান সড়ক এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর বাসভবনে হানা দেয় দুর্বৃত্তরা। বাড়ির ভেতরে রাখা 2টি মোটরসাইকেলে ভাঙচুর চালায় তারা। হামলাকারীরা সবাই হেলমেট পরা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 25-30টা মোটরসাইকেল আসছে, মুখোশধারী হেলমেট পরা, মুখ বান্ধা, আমার সামনের জানলার গ্লাসগুলো ভাঙছে। আমরা ঘটনা জানার পর এখানে আসছি। আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছি। দোষী ব্যক্তিদের আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।